সকালবেলা রোদেলার ঘুম ভাঙল ওহির ডাকে। চোখ না খুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, এত ভোরে জ্বালাস কেন পাখি? ওহির মুখে হাসি ফুটে উঠল। রোদেলা আপু তাকে যখন যা মনে চায় তাই বলে ডাকে। কিছুদিন হয়তো পাখি বলে ডাকবে। সে মন খারাপ করে বলল, আপু ওঠো তো এখন, তোমার ভোর এখন নেই, 10টা বাজে প্রায়। রোদেলা এক লাফে উঠে চিন্তিত গলায় বলল, তোরা কেউ ডাকিসনি কেন রে? আমার কলেজে যেতে হবে তো। প্রথম পিরিয়ডে সি গার্লস সেকশনে আমার ক্লাস। সাদিস স্যার অনেক স্ট্রং, কেউ দেরিতে গেলে কিভাবে যেন বুঝে যায়। মনে হয় সিসিটিভি ফুটেজ চেক করে সব সময়। কেন, তোমায় কি কোনোদিন বকা দিয়েছি নাকি আপু? রোদেলা মাথার চুলগুলো হাত খোপা করতে করতে বলল, পাখিরে, গত পরশু দিন আমি ক্লাস নিচ্ছি ছেলেদের, হুট করে রুমে ঢুকে পড়ল। আমি তো ভয়ে শেষ, একদম কাঁপাকাঁপি অবস্থা। মার্কার নিয়ে বোর্ডে কিছু একটা লিখছিলাম, ভয়ে হাত থেকে মার্কার নিচে পড়ে গেল। শুধু পড়লে তাও হতো, গড়িয়ে ওনার পায়ের কাছে গেল। উনি নিজেই হাত দিয়ে উঠিয়ে আমার সামনে ধরে বললেন, মিস, একটু সাবধানে সব করবেন, এত ভয় পেলে চলে? আমি জড়তা নিয়ে মার্কার হাতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম কখন উনি রাউন্ড শেষে চলে যাবে। কিন্তু উনি করলো কি জানিস? ওহি রোদেলার থেকে মুখ লুকিয়ে হাসছে। হাসি থামিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কি করলো আপু? আরে হিরোদের মতো হেঁটে একদম পিছনের বেঞ্চে গিয়ে বসলেন। তারপর আমার দিকে চেয়ে হাসলেন, গালে হাত রেখে বললেন, মিস রোদেলা, আপনি ক্লাস নিন, দেখি কেমন পড়ান, আমিও করি। কি করাচ্ছেন? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা করান। এদিকে আমার অবস্থা শেষ, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ছেলেগুলো ফাজিলের মতো মুখ টিপে হাসছে, স্যারও হাসছে। আমি অনেক কষ্টে মুখ খুললাম, খুলেই মুসিবতে পড়লাম। কিচ্ছু মনে নেই, সেন্টেন্স কাকে বলে সেটাই ভুলে গেছি। বুঝতে পারছিস কি অবস্থা? ওহি আর নিজেকে ধরে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। রোদেলা চোখ পাকিয়ে ওহির দিকে তাকালো। ওহি হাসতে হাসতেই বলল, সরি আপু, তোমার ওই অবস্থা ইমাজিন করে আমার বড্ড হাসি পাচ্ছে। তুই তাহলে হাসতে থাক, ততক্ষণে আমি রেডি হয়ে কলেজে যাই। রোদেলা উঠে দাঁড়ালো। আজ যে হলিডে তা রোদেলা আপুর এখনও খেয়ালে আসেনি, সেটা ওহি বেশ বুঝতে পারছে। এর আগে এক শুক্রবারে রোদেলা আপুর নাকি কলেজের গেটে তালা দেখে মনে পড়েছে আজ শুক্রবার। আজও যে শুক্রবার সেটা মনে নেই। 10 মিনিটের মাথায় রোদেলা রেডি হয়ে নিচে নামলো। তার পরনে সাদা কালো কম্বিনেশনের 3 পিস, মাথার চুলগুলো পেছনে উঁচু করে ক্লিপ দিয়ে আটকানো, সামনে ছোট করে কাটা চুলগুলো ঘাড়ের কাছে ঝুলে আছে। তোরা কোথাও যাবি একত্রে? ওহি আর রোদ্দুর দুজন সোফায় বসেছিল। দুজনে মুখ তুলে রোদেলার দিকে তাকালো। রোদেলা আবার বলল, দুজন নতুন পোশাক পরে ফিটফাট হয়ে বসে আছিস, ব্যাপার কি? কাজে অফিসে যাওয়ার ধান্দা নাকি? রোদ্দুর গম্ভীর হয়ে ফোন চালানোয় মনোযোগ দিল, যেন রোদ আপুর কথা সে শুনতেই পায়নি। তার আর ওহির ব্যাপারটা রোদ আপু জানার পর থেকে রোদ্দুর লজ্জা পায়। ওহি দ্রুত উঠে দাঁড়িয়ে রোদেলার হাত টেনে বলল, আপু আজ হলিডে, তোমার কলেজ বন্ধ, মাথাতে নেই? রোদেলা মনে মনে নিজেকে বকা দিল। এ কি মন হয়েছে তার? কিছুই মনে থাকে না। এখন নিশ্চিত সবাই তাকে নিয়ে মজা নেবে। ওহি মুচকি হেসে রোদেলার কানের কাছে মুখ নিয়ে আসতে বলল, কি আপু, কলেজে কি এমন আছে যে শুক্রবারও মাথায় নেই? যাওয়ার জন্য একদম রেডি। ওহি, মার খাবি কিন্তু। রোদেলা লজ্জায় মিশ্রিত মুখে নিচের দিকে তাকালো। ঘুরে উপরের দিকে যেতে নিতে ওহি আবার টেনে ধরল, বলল, আপু আমরা এখন ঘুরতে যাব এবং তুমিও সাথে যাবে, রেডি তো হয়েই আছো, চলো। রোদেলা এতক্ষণে যেন বুঝতে পারল। ওহির দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, তার মানে আমাকে রেডি করার জন্যই তুই সকালবেলা বললি না যে আজ শুক্রবার? তাই তো, তুই তো ভারী দুষ্ট হয়ে গেছিস রে পাখি। রোদ্দুর ফোনটা নিজের প্যান্টের পকেটে রেখে উঠে দাঁড়ালো। সে আজ কালো চেক শার্ট পরেছে, হাতা ফোল্ড করে বলল, রোদাপু, হাতের ঝিল যাব, হাঁটা ধরো। সে কি, তুইও যাবি? মানে হ্যাঁ আপু, তোমরা দুজন মেয়ে মানুষ, একা ছাড়া যাবে না, সেজন্য আমি যাচ্ছি। রোদেলা ওহির গাল টেনে রোদ্দুরের দিকে তাকালো, হাসি মুখিয়ে বলল, ব্যাস একটা কারণ? ভালো তো, চল। ওহি বলল, কারো খাওয়া হয়নি তো, খালামণি বকা দিবে, নাস্তা করে রওনা দিই। ওরা গাড়ি নিয়ে বের হয়নি, দুটো রিক্সা করে হাতের ঝিল রওনা দিয়েছে। আগে রিক্সা ওহি আর রোদেলা, তার পেছন পেছন রোদ্দুর একা অন্য রিক্সা এসেছে। দুপুর হয়ে গেছে প্রায়। খা রোদ থাকার কথা, কিন্তু আজ রোদ নেই। আকাশ অনেকটা মেঘলা, তবে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না। রোদেলা এগিয়ে গিয়ে ব্রিজটাতে দাঁড়ালো। ঝিরিঝিরি বাতাস বইছে, তাতে ওড়নার আঁচল উঠছে, সাথে চুল। রোদেলা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে জলের দিকে তাকালো। ব্রিজের নিচের জল কালো, তবে দুর্গন্ধ নেই। ওহি, রোদ্দুর এসে রোদেলার পাশে দাঁড়ালো। ওহির ফোন হাতে কি যেন করছে। হঠাৎ ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, আপু ওদিকে চলো তো, বসার মতো জায়গাগুলো আছে না, ওখানে বসবো। ওহিকে অনুসরণ করে পেছন পেছন দুজন হেঁটে গেল। ওহি এগিয়ে গিয়ে বসলো। রোদেলা তার পাশে বসে রোদ্দুরকে বলল, হাতের ঝিলে আজ দিয়ে কতবার আসলি? 1000 বার। নোংরা দুর্গন্ধযুক্ত কালো পানি ছাড়া দেখার মতো কিছুই নেই। রোদ্দুর বলল,
আমি কি আসতে চেয়েছি নাকি আপু? অজান্তা জোর করলো। ওহি রোদ্দুরের কথা কানে না নিয়ে রোদেলার এক হাত চেপে উত্তরের দিকে তাকালো। আঙ্গুল লুচিয়ে বলল, আপু ওই দেখো কি কিউট একটা বাচ্চা মেয়ে। ওহি জানে তার রোদ আপু বাচ্চাদের জন্য পাগল। যতবার আপুর সাথে বাইরে বের হয়েছে ততবার বাচ্চা দেখলে হুঁশ থাকতো না রোদ আপুর। কোলে নিত, পারমিশন নিয়ে ছবিও তুলত। রোদেলার বাচ্চা মেয়েটার দিকে চোখ পড়তেই মুখে হাসি ফুটে উঠল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওহি ও তো ছিনজা, ওকে তো আমি চিনি। ওহি রোদ্দুর দুজনে চমকে উঠল। ততক্ষণে রোদেলা মেয়েটার কাছে গেছে। মেয়েটা ইট সিমেন্টের তৈরি বসার জায়গা বসে আছে, হাতে একটা চিপসের প্যাকেট। রোদেলা হাত বাড়িয়ে কোলে নিয়ে বলল, সিনজা বাবু কেমন আছে? বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে রোদেলাকে দেখে। ছোট ছোট হাতে রোদেলার গলা জড়িয়ে বলল, আন্টি আমি ভালো, তুমি কেমন আছো? রোদেলা সিনজার নাক টেনে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু সিনজা বাবুকে দেখে ভালো হয়ে গেছি। কিন্তু তুমি একা কেন? দাদু কোথায়? আজ তো দাদু আসেনি, দাদু বাসায়। আমি আজ পাপার সাথে এসেছি। তা পাপা কোথায় সিনজা? সিনজা পেছনে হাত বাড়িয়ে বলল, তোমার পেছনে আন্টি। রোদেলা মাথা ঘুরিয়ে যাকে দেখলো সঙ্গে সঙ্গে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। মুখের হাসি উধাও হয়ে গেল নিমিষে। সে তোত্তানো সুরে বলল, সাদিদ স্যার আপনি? আসসালামু আলাইকুম। সাদিদ ভুকুচকে রোদেলার দিকে চেয়ে আছে, যেন হিসেব মিলাচ্ছে। সে এগিয়ে এসে সিনজার হাত ধরে বলল, মিস রোদেলা জান্নাত, আপনি কি আমার মেয়েকে আগে থেকেই চিনতেন? রোদেলা সিনজাকে কোল থেকে নামিয়ে দিল। আশেপাশে মাথা ঘুরিয়ে ওহি আর রোদ্দুরকে খুঁজল। এরা দুটো আবার কোথায় গেল? তাকে এমন বিপদের মাঝে ফেলে? সিনজা তাহলে সাদিদ স্যারের মেয়ে? রোদেলা ধপ করে বসার জায়গাটাতে বসে পড়ল। সে যতই চাচ্ছে সাদিদ নামক মানুষটা থেকে দূরে থাকতে, ততই পরিস্থিতি ঠেলে তাকে সামনে এনে দিচ্ছে। আজ হলিডের দিনেও এমন দেখা হওয়ার কি খুব দরকার ছিল? সাদিদ সিনজাকে মাঝে রেখে রোদেলার পাশে বসে পড়ল। রোদেলার দিকে চেয়ে বলল, মিস রোদেলা আমি কিছু জিজ্ঞেস করেছি। আসলে আমার সিনজার সাথে পরিচয়ের বেশি দিন হয়নি, 1 মাসের মতো হবে হয়তো। সেদিন বাচ্চাদের পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, সিনজা তার দাদুর সাথে খেলছিল। আমার আবার বাচ্চা খুবই পছন্দ। সিনজাকে দেখে ভালো লাগলো, সেজন্য এগিয়ে গিয়ে ওকে কোলে নিলাম, কথা বললাম, চকলেটও দিলাম। আপনার বাবার সাথে গল্প টল্প করে চলে আসলাম। মাঝে আর দেখা হয়নি, আজ দেখা হলো। আপনার বাবা কেমন আছে স্যার? উনি অনেক ভালো মানুষ। বাবা ভালো। কেউ আর কোনো কথা বলল না। হঠাৎ করে রোদেলার দু চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেদিন তো সাদিদ স্যারের বাবা বলেছিল যে সিনজার মা নেই, সিনজার জন্মের সময় ক্রিটিক্যাল কন্ডিশনে মারা গেছে। তার মানে সাদিদ স্যার এখন একা সিনজাকে বড় করছে? রোদেলার মাথা ঘুরছে। সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি আসছি। সামনের এগুনের আগেই সিনজা চিপস খাওয়া বাদ রেখে বলল, আন্টি তুমি যাবে না? আজ সারাদিন আমার সাথে থাকবে। রোদেলা একে মুসিবতে পড়ল। সে সিনজার দিকে চেয়ে বলল, এমন করে না সিনজা বাবু, সবাই পচা বলবে তো। তুমি না গুড গার্ল, আমি অন্যদিন সারাদিন তোমার সাথে কাটাবো, আজ যাই। সিনজা তার ওনার এক কোণা চেপে ধরে নাকি সুরে বলল, আমি কিন্তু কেঁদে দিব আন্টি, তুমি আজ আমার সাথে ঘুরবে। সাদিদ মেয়ের মাথার চুলগুলো এলোমেলো করে মুচকে হাসলো। রোদেলার দিকে চেয়ে বলল, থেকে যান মিস রোদেলা, আজ আমরা 3 জন ভালো কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো একত্রে। রোদেলা অসহায় দৃষ্টি নিয়ে বসে পড়ল সিনজার পাশে। রোদ্দুর ভাই ফেরিতে উঠব? কেন? আজব, ফেরিতে মানুষ কেন ওঠে? পানি দেখব। রোদ্দুর কপাল কুঁচকে ওহির দিকে তাকালো। এই মেয়েকে সাথে নিয়ে একা কোথাও যাওয়া যাবে না, তাকে পাগল করে দেবে। সে শক্ত কণ্ঠে বলল, পানি জীবনে দেখিসনি অজান্তা? পানি দেখার কি আছে? দেখেছি, কিন্তু এমন কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত পানি দেখিনি। আজ সেটা দেখব। তো এখান থেকেই দেখ না, ফেরিতে উঠতে হবে কেন? আমি সাঁতার জানি না বলে এতদিন উঠিনি, কিন্তু আজ উঠব। আজ আপনি পাশে থাকবেন যে। রোদ্দুর হাঁটতে হাঁটতে বলল, অজান্তা আমিও সাঁতার জানি না। আয় উঠতে হবে না, রোদাপুকে খুঁজতে হবে। তুই আমার বোনটাকে কার সাথে না কার সাথে পাঠালি কে জানে। আমার বোনের কিছু হলে তোকে কিন্তু কামড়ে খেয়ে ফেলবো অজান্তা। কাকে কামড়াবেন? বয়স্ক পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে রোদ্দুর তাকিয়ে দেখে ওহি পেছনে নেই। এক বাদামওয়ালা তার কামড়ানো প্রসঙ্গে খুব কৌতূহল দেখাচ্ছে। মানুষটার সামনের দুটো দাঁত পড়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে তার দাঁত পড়ার বয়স এখনও হয়নি। সে ফাঁকা দাঁতের পাটি বের করে আবার বলল, কাকে কামড়াবেন ভাই সাহেব? আশেপাশে তো কাউকে দেখি না, আপনাকে কামড়াবো খুশি? এইটা কী কন ভাই সাহেব? তার চেয়ে বরং আমি 20 টাকার বাদাম দিই, হেই বাদাম কামড়ান। রোদ্দুর কিছু বলল না, সে চেয়ে আছে কাউন্টারের দিকে। ওই ফেরিতে ওঠার জন্য টিকিট কাটছে। রোদ্দুরের মাথায় রক্ত উঠে গেল। মেয়ে এত পেকে গেছে? ওই টিকিট দুটো হাতে হাস্যজ্জ্বলমুখী এগিয়ে আসছে। তার গায়ে নীল রঙের পর্যন্ত গাউন, মাথায় নীল হিজাব পচানো, গায়ের ফিনফিনে নীল ওড়নার দুপাশ বাতাসে পালতোলা নৌকার মতো উঠছে। টানা টানা চোখ দুটো অনবরত হেসে যাচ্ছে। দূর থেকেই ঠোঁটের উপর বাদামি তিলটা উঁকি দিচ্ছে। রৌদ্রের চোয়াল শিথিল হয়ে আসলো।
বুকে তীব্র ব্যথা শুরু হলো। ভালোবাসার ব্যথা। এই মেয়েকে সে কীভাবে আঘাত করবে? প্রতিনিয়ত সে নিজেই তো অজান্তা নামক রমণীতে খুন হচ্ছে। ওহি এগিয়ে এসে রোদ্দুরের হাত চেপে বলল, রোদ্দুর ভাই, টিকিট কিনেছি। ওহি ছুঁয়ে দিতে রোদ্দুরের সমস্ত শিরায় শিরায় যেন ইলেকট্রিক শক লাগলো। এই মেয়ে নির্ঘাত বিদ্যুতের কারখানা। সে এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, টিকিট কেন কিনলি? ফেরিতে ওঠার জন্য। এই মাথা থেকে শুরু করে উত্তর দিকে সোজা উত্তর দিকে গিয়ে নামবো। ওদিকে অনেক সুন্দর সুন্দর গাছপালা। ভালো লাগবে রোদ্দুর ভাই, চলুন। এই শোন, সব সময় কানের কাছে রোদ্দুর ভাই করবি না তো। যে কোনো একটা বলে ডাকবি, হয় রোদ্দুর না হয় ভাই। তোর চয়েস, কোনটা বলে ডাকবি? ওই খিলখিল করে হেসে বলল, আমার রোদ্দুর ভাই বেশি পছন্দ, ওটা বলেই ডাকবো। তোকে আমি তাহলে অজগর বলে ডাকবো। অজগর একটা? অজগর নিঃশ্বাস দিলে নাকি মানুষ মরে যায়, আপনিও মরে যান। বলেই ওই একটু এগিয়ে আসলো। রোদ্দুরের মুখের কাছাকাছি মুখ এনে সাপের মতো ফোঁস করে বেশ কয়েকবার নিঃশ্বাস ছাড়ল। রোদ্দুর মাথাটা একটু পিছিয়ে কাত হয়ে দাঁড়িয়ে রইল। এই মেয়ের মাথায় শর্ট সার্কিট আছে। 2-3টে তার ছেঁড়া। না, 2-3টে নয়, অন্তত 1000 খানেক তার ছেঁড়া। ঘাটে অসংখ্য ফেরি বাঁধা। ওহি রোদ্দুরের তোয়াক্কা না করে একজনকে টিকিট দেখালো। তিনি বলে দিলেন কোন ফেরিতে উঠতে হবে। সে 3 নাম্বার সারির প্রথম ফেরিতে উঠে বসলো। রোদ্দুর প্রবল অনিচ্ছা নিয়ে ফেরিতে উঠে ওহির পাশে বসলো। ছোট্ট ফেরি, দেখি কেমন ভয় ভয় লাগে। যে কোনো সময় ডুবে যেতে পারে মনে হচ্ছে। হৈ হৈ করে একদল যুবক যুবতী উঠল। ফেরি ভরে গেছে, আর কোনো বসার জায়গা খালি নেই। ফেরি ছেড়ে দিল। ওহি কর্নারে বসেছে। কর্নার দিয়ে জানালার মতো কাটা। জানালা দিয়ে হু হু বেগে বাতাস বইছে। বাতাসে ওহির হিজাবের একটা অংশ বারবার রোদ্দুরের মুখে দোলা দিয়ে যাচ্ছে। তার ভেতর কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। অন্যরকম প্রশান্তি, ভালো লাগা আর পরম সুখের অনুভূতি। এরকম টুকরো টুকরো হাজার অনুভূতির সাক্ষী হতে চাইলেও তার পাশে বসে থাকা মেয়েটিকে সে সারা জীবন নিজের পাশে চায়। সামনে বসা একটা ছেলে ফোনে গান বাজাচ্ছে। এই পরিবেশের সাথে যেন গানটা একদম মানানসই। যেই তোমার হাওয়া আমাকে ছুলো, উড়ে গেল মন পায়রাগুলো, তাও কেন দেখনি? রোদ্দুরের মনের ভেতরে গানের লাইনগুলো ভেসে বেড়াচ্ছে। ওহির দিকে আরও চোখে তাকালো সে। মেয়েটির দিকে এখন সরাসরি তাকাতেও কেমন লজ্জা লাগে। আগে তো এমন হতো না। তবে কি এটা নতুন সম্পর্কের রেশ? ওহি জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুকের ভেতর সুখের ঝড় যাচ্ছে। এই হাতির ঝিল সে বহুবার এসেছে। হাতির ঝিলের প্রতিটি গাছ থেকে শুরু করে ধূলিকণা পর্যন্ত তার পরিচিত। কিন্তু কোনোবারই এত ভালো লাগেনি। সে বেশ বুঝতে পারছে তার এই ভালো লাগার নতুন অনুভূতির সম্পূর্ণ ক্রেডিট তার পাশের মানুষটার। ফেরি ছুটে চলেছে উত্তর দিকে। স্রোতের বিপরীতে যাওয়ার কারণে হালকা পানি ছিটে আসছে ওহির গায়ে। এতে তার আরও ভালো লাগছে। সে নদীর দিকে তাকিয়ে ডান হাত দিয়ে রোদ্দুরের হাতটা চেপে ধরল। রোদ্দুর চমকে উঠল। কিছু বলতে নিয়েও চারপাশে তাকিয়ে থেমে গেল। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কারণ অনেকেই আরও চোখে তাদের দেখছে আর নিজেরা হাসাহাসি করছে। সে আস্তে করে মুখের সামনে হাত রেখে ফিসফিস করে বলল, অজান্তা, হাত ছাড়, সবাই দেখছে। রোদ্দুরের মুখে অজান্তার ডাকটা ওহিকে তোলপাড় করে দেয়। বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ভেসে যেতে ইচ্ছে করে দূর থেকে সুদূরে। সে চাপা হেসে বলল, দেখুক, তাতে আমার কি? আমি আমার হবু বরের হাত ধরেছি, তাতে তাদের কেন জলে? অজান্তা, কথা শোন আমার, হাত ছাড়। বাসায় গিয়ে আমার রুমে তোকে 3 ঘন্টা সময় দেব। তখন হাত ধরে বসে থাকিস। আমি কারো হাসাহাসির বস্তু হতে চাই না। হাত ছাড়। ছাড়বো না। পারলে ছাড়িয়ে দেখান, আমি 2 হাত দিয়ে ধরবো। ওই সত্যি সত্যি রোদ্দুরের বাম হাত নিজের হাঁটুর উপর নিয়ে 2 হাতে শক্ত করে ধরে বসে রইল। রোদ্দুর এবার নিচ থেকে ওহির ডান হাতটা চেপে ধরে। হাত ধরে সিটের আড়ালে নিয়ে ওহির ওড়না দিয়ে ঢেকে স্তূপ করে রাখে। চট করে কেউ আর বুঝতে পারবে না। তার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম, খুবই ব্যক্তিগত। এমনই ব্যক্তিগত যা লোকচক্ষের আড়ালে রাখতে হয়। জনসম্মুখে তার প্রাইভেসি আগ্রহ কমে যায় হয়তো। ওহি তার ব্যক্তিগত আপন মানুষ, তাকে ঢেকে সবসময় সবার আড়ালে রাখতে চায়। ওহির প্রতি তার ভালোবাসাটা, অনুভূতিটা সে একমাত্র ওহি ছাড়া আর কাউকে দেখাতে চায় না। ওহি রোদ্দুরের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। সে অবাক হয়। রোদ্দুর ভাই তার হাত ধরতেও ভয় পায়। এত কিসের ভয় মানুষটার? রোদ্দুর এক পলক ওনার আড়ালে থাকা হাত দুটোর দিকে তাকায়। সামান্য হাত ধরার অনুভূতি এত প্রগাঢ়, এত ভরসার, এত বিশ্বাসের তার জানা ছিল না। ওহির হাতটা সেইভাবে সারা জীবন ধরে রাখতে চায়। হোক না তার লোকচক্ষুর আড়ালে। ডান হাতে ফোনটা বের করে রোদ্দুর ফোন স্ক্রল করে। ওহিকে আস্তে করে বলে, অজান্তা। অজান্তা তার দিকে সম্পূর্ণ ঘুরে বলে, বলুন রোদ্দুর ভাই। আমার দিকে তাকিয়ে বলতে হবে না, সামনে তাকিয়ে বা অন্যদিকে তাকিয়ে কথা বল। কেন, আপনি লজ্জা পান? ছেলেদের তো লজ্জা পেতে নেই, ছেলেরা হবে নির্লজ্জ। তোর লাজ লজ্জা কিছুই নেই। তোর মতো যদি আমিও নির্লজ্জ হই তাহলে কি হবে ভেবে দেখেছিস? ওহি রোদ্দুরের দিকে তাকিয়ে বলল, ভাবাভাবির কি আছে? বি প্র্যাকটিক্যাল রোদ্দুর ভাই, একটু আমার মতো নির্লজ্জ হয়ে দেখান।
রোদ্দুর ফোন থেকে দৃষ্টি সরিয়ে ওহির দিকে অদ্ভুতভাবে তাকালো। ওহির মুখ হাসি হাসি। রোদ্দুর কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল। ও চোখে তাকিয়ে থাকার মতো শক্তি তার নেই। ডুবে যাবে, একদম তলিয়ে যাবে সে। ফের ফোনের দিকে চেয়ে কথা ঘোরানোর জন্য বলল, তোর পড়াশোনার কি অবস্থা রে অজান্তা? একদম ঘোলা ডাল। আমার আর পড়তে ইচ্ছা করে না রোদ্দুর ভাই, আমায় তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। কবে বিয়ে করবেন? রোদ্দুর খুক খুক করে কাশি। কি সাংঘাতিক মেয়ে! এর তো মুখে বুলি ফুটেছে, যা মন চায় তাই বলে দিচ্ছে। তার মানে ওহি তাকে এখন আর বিন্দুমাত্র ভয় পায় না? কি মুসিবত! তাহলে কি সেই বাকিটা জীবন একে ভয় করে চলবে? রোদ্দুর ভাই, বলে ফেল, আপনার কয়টা বেবি নেওয়ার ইচ্ছে? আগে বলে রাখি, এইসব নিয়ে কিন্তু পরে আর তর্ক করা যাবে না। আমার 11টা বেবি নেওয়ার শখ। ও মাই গড! রোদ্দুর আর পারল না, জোরে জোরে কাশা শুরু করলো। তার কাশির শব্দে সবাই ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। রোদ্দুর চোখের পলকে ওহির থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ালো। ফেরির কর্নারে গিয়ে দাঁড়াতে মাজি বলল, ভাই নড়াচড়া করেন না বেশি, ডুবে যেতে পারে। অজ্ঞতা রোদ্দুর ফের ওহির পাশে এসে বসলো, তবে এবার দুজনের মাঝে অনেক দূরত্ব রেখে, একেবারে কুজো হয়ে একটু জায়গা নিয়ে। ওহি বুঝতে পেরে বলল, রোদ্দুর ভাই কাছে আসুন। রোদ্দুর বিড়বিড় করে বলল, হোয়াট? বলছি কাছে এসে বসুন তো। পড়ে যাবেন। পড়ে যাব না। আরে পড়ে যাবেন, এদিকে সরে বসুন। মাঝে মাঝে ঝাঁকুনি হচ্ছে তো। পড়লে নিচে পড়বো, চুপচাপ থাকো। ওহি আর জোর করল না। বেশ কিছুক্ষণ পর ফেরি থেমে গেল। গন্তব্যে এসে গেছে। সন্ধ্যার আজানের শব্দে ঘোর কাটে রোদ্দুরের। বাসায় ফিরতে হবে তো। ওহি আশপাশে থাকলেই সে কেমন ঘোরের মধ্যে চলে যায়। চারপাশ অন্যরকম লাগে, কেমন অদ্ভুত রকমের সে অনুভূতি। কিন্তু সে এসব ওহিকে বুঝতে দিতে চায় না। বুঝলে ওহি হয়তো তাকে খেপাবে। অজান্তা উঠ, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ওহি উঠতে চায় না। তারা এতক্ষণ একটা রাস্তা থেকে একটু দূরে গাছের নিচে বসেছিল। দুপুরে ব্রিজের কাছে রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছিল দুজনে একত্রে। তারপর থেকে দুজন চুপচাপ বসে আছে। আহামরি কথাও হয়নি। চুপচাপ দুজন পাশাপাশি বসে থাকারও যেন অন্যরকম অনুভূতি। রোদ্দুর তাড়া দেয়, অজান্তা উঠে পড়। রোদাপু বিকেলেই বাসায় পৌঁছে গেছে, আমরা এখনও পৌঁছানি। চরম বকা দিবে। আমি একা থাকলে সমস্যা ছিল না, সাথে তুই আছিস, তাতে মেয়ে মানুষ। কিছু হয়ে গেলে চল তো। ওহি উঠে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটা ধরে। ওহি হঠাৎ প্রশ্ন করে, রোদ্দুর ভাই, খালামণি খালু যদি আমাদের সন্দেহ করে, যদি বিয়ে পড়িয়ে দেয় দুজনকে, ধরুন আজ রাতেই, তাহলে? তুই এত বিয়ে নিয়ে পড়েছিস কেন? অনার্স কমপ্লিট কর, তারপর দেখা যাবে। সে কি? অনার্স শেষ হতে তো এখনও 1 বছরের উপরে দেরি। 3rd ইয়ারের 2nd সেমিস্টার ফাইনাল পরীক্ষা তো এখনও হয়নি। রোদ্দুর কিছু বলল না, তবে মনে মনে হিসেবটা কষে একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যিই তো একটু বেশি দেরি হয়ে যায় না? এই মেয়েটা কাছে আসলেই তো তার পৃথিবী ওলটপালট হয়ে যায়। এতদিন থাকবে কিভাবে? রোদ্দুর ভাই, আর হাঁটতে পারছি না। রোদ্দুর দাঁড়িয়ে পড়ে। ওই নিচে বসে পড়েছে। হেঁটে অনেকখানি এসেছে তারা ব্রিজ থেকে উল্টো দিকে অনেকখানি এসেছিল। এখন ব্রিজের কাছে গিয়ে রিক্সা নিতে হবে, এখান থেকে পাওয়া যাবে না। অনেকখানি রাস্তা। রোদ্দুরের নিজেরই কষ্ট হচ্ছে হাঁটতে। হেঁটে তেমন তার অভ্যাস নেই। ওহিরও সেম অবস্থা। রোদ্দুরের মন খারাপ হয়ে যায়। তার জন্য নয়, ওহির জন্য। সে ওহির দিকে চেয়ে নরম কণ্ঠে বলে, আর একটু কষ্ট কর অজান্তা, সামনেই ব্রিজ, ওখান থেকে রিক্সা নিয়ে সোজা বাসা। অনেক রাত হয়ে যাবে রে, তাড়াতাড়ি চল। ওহি উঠে দাঁড়ালো। পায়ের জুতো খুলে হাতে নিল। সে খালি পায়ে হাঁটবে, এতে একটু ভালো লাগবে। রোদ্দুর কিছু বলল না, শুধু ওহির হাতের জুতো জোড়া নিজের হাতে নিল। ওহি ছাড়তে চাইল না, সে জোর করেই নিল। রোদ্দুর হাঁটার বেগ একটু কমিয়ে দিল। তার পাশের কলিজায় কষ্ট হচ্ছে। চারিদিকে অন্ধকার ঘনীভূত হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তার ধারের বড় বড় সোডিয়াম আলোতে আলোকিত। গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো পড়ে অদ্ভুত সব প্রতিমূর্তি গঠন করছে। নদীর কুচকুচে কালো পানিতে বিভিন্ন রকমের আলো পড়ে চিকচিক করছে। কালো জলটাও এমন অনিন্দ সুন্দর মনে হচ্ছে। ওহি রোদ্দুর দুজনেই কেমন টান অনুভব করলো। এই পথঘাট, এই প্রকৃতি তাদের হাজারো অগোছালো অনুভূতি চিরসাক্ষী হয়ে থাকবে। কিছু দূর যেতেই ওহি রোদ্দুরের শার্টের পেছনের অংশ চেপে ধরল। রোদ্দুর কিং কর্তব্যবিমূঢ় হয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে থেমে গেল। এই মেয়েটা এমন কেন? হুটহাট কেমন ছুঁয়ে দেয়। সে কি বোঝে না এতে তার বুকের ভিতর তোলপাড় হয়? থামলেন কেন? হাঁটুন। ওহের কথা রোদ্দুর বলে, তুই পেছন থেকে শার্ট খামচে ধরে রাখলে হাঁটবো কিভাবে? জানি না, ওভাবেই হাঁটুন। আমার হাঁটতে কষ্ট হচ্ছে, না হলে হাত ধরতে দিন। মনে হচ্ছে তোকে নিয়ে এখন পাহাড় টাহাড় ট্রেকিং করতে উঠবো। নে হাত ছাড়। শার্ট ধর। সরি, শার্ট ছাড়, হাত ধর। রোদ্দুর হাত বাড়িয়ে দেয়। ওহি হাসি মুখে তার হাত ধরে। দুজনে আবার হাঁটা ধরে। রোদ্দুর এক পলক উথাল পাথাল করে দেওয়া বিস্তর ক্ষমতার মানুষটিকে বলে, হাত ধরেছিস, মানলাম। এরপর যেন কোলে উঠতে চাইবি না, সেটা কিন্তু মেনে নিব না, আগেই বলে দিলাম।
প্রায় সঙ্গে সঙ্গে রোদ্দুরের হাতে টান পড়ল। হালকা ঘুরে চেয়ে দেখে ওহি আবার নিচে বসে পড়েছে। অবাক হয়ে বলল, আবার বসে পড়লি কেন অজান্তা? আজ কি বাসায় ফেরার ইচ্ছে নেই? আছে রোদ্দুর ভাই, বাসায় গিয়ে টানা 17 ঘন্টা ঘুম দিব। তো হাঁটছিস না কেন? তাড়াতাড়ি উঠ। আমি আর হাঁটতে পারবো না রোদ্দুর ভাই, আমায় কোলে করে নিয়ে চলুন। কি সাংঘাতিক, এ ছিল তোর মনে? অতঃপর বিস্ফোরিত নয়নে চারপাশে পরক করল রোদ্দুর। সন্ধ্যার পর এখানে আরও মানুষের ঢল নেমেছে, জোড়া জোড়া ছাড়া। সব ধরনের মানুষ ঘুরে বেড়াচ্ছে। এত মানুষের সামনে হইকে কোলে নেওয়া জাস্ট ইম্পসিবল। সে ওহিদিকে চেয়ে অনুরোধের কণ্ঠে বলল, অজান্তা লিসেন, এটা বিদেশ নয়, বাংলাদেশ। এত মানুষের মধ্যে তোকে কোলে নিয়ে যাওয়া কেমন দৃষ্টিকটু দেখায়। তুই আর একটু কষ্ট কর, 10 মিনিটের মতো গেলে রিক্সা পাবো। ওহি চিন্তিত গলায় বলল, তাই তো? তাহলে রোদ্দুর ভাই, আপনি কথা দিন যে বাসার সামনে গিয়ে মূল ফটক থেকে সদর দরজা পর্যন্ত কোলে করে নিয়ে যাবেন। রোদ্দুর হেসে ফেলল। অন্ধকার ছাপে সে হাসির সুর চারপাশে ছড়িয়ে পড়ে। ওই কান পেতে শোনে, যেন এই পরিবেশে হাসিটা একদম উপজীব্য। রোদ্দুর হাসি থামিয়ে বলে, তোর হঠাৎ এত কোলে ওঠার শখ জাগলো কেন? আপনি মনে করিয়ে দিলেন তাই। এই তো দেখছি নিজের বিপদ নিজে ডেকে আনলাম। আচ্ছা এখন হাট, কোলে নিব তখন, বলে রোদ্দুর ওহির হাতে টান দিল। কিন্তু ওহি তারপরও উঠল না। সে মন খারাপ করে নিচের দিকে চেয়ে আছে। রোদ্দুর চারপাশে এক নজর দেখে চট করে মাথা নিচু করে ওহির ডান গালে গভীর এক চুমু বসিয়ে দেয়। তারপর ওহির হাত ছেড়ে হেঁটে সামনে এগিয়ে যায়। ওহির সর্বত্র মুখে হাসি ছড়িয়ে পড়ে। দ্রুত উঠে দৌড়ে রোদ্দুরের সামনে সামনে হাঁটতে থাকে। বাসার কাছে রিক্সা থামতে রোদ্দুর ওহির থেকে হাত ছাড়িয়ে নেমে পড়ে। ওয়ালেট বের করে ভাড়া দেয়। রিক্সা উল্টো ঘুরে চলে যেতে সে ওহিকে বলে, চল, বাসার সবাই আজ অনেক বকা দিবে রে, অনেক রাত হয়ে গেছে। কই রাত হয়েছে? রোদ্দুর উত্তর না দিয়ে হাঁটা ধরে। বেশি দূর আগাতে পারে না। ওহি তার হাত টেনে ধরে। এদিকটা অন্ধকার। অন্ধকারে রোদ্দুর বিস্মিত চোখে ওহির দিকে তাকায়। ওহির মুখ স্পষ্ট নয়, তাকে অনেকটা ছায়া মানবের মতো লাগছে। তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, গভীর ছোঁয়া। রোদ্দুর ঢোক গিলে বলে, দাদা দাঁড়িয়ে পড়লি কেন অজান্তা? ওহি উত্তর না দিয়ে 2 পা এগিয়ে এসে রোদ্দুরকে জড়িয়ে ধরে। রোদ্দুরের হাত নিজের অজান্তে ওহির পিঠে চলে যায়। ওহিকে 2 হাতে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নেয়। ওহি ফিসফিস করে বলে, আপনাকে এক পৃথিবী ধন্যবাদ রোদ্দুর ভাই। রোদ্দুর উত্তর দেয় না। সে চোখ বন্ধ করে আছে। ভেতরে অন্য ধরনের অনুভূতি হচ্ছে। কয়েক সেকেন্ড পর ওহির মতো ফিসফিস করে বলে, অজান্তা, আমার এত কাছে আসিস না প্লিজ। ওহি আরও শক্ত করে রোদ্দুরকে জড়িয়ে ধরে। কয়েক মিনিট পর ওহি হঠাৎ মৃদু শব্দ করে আর্তনাদ করে। রোদ্দুর দ্রুত ছেড়ে দিয়ে চিন্তিত গলা বলে, কি হলো অজান্তা? ব্যথা ট্যাথা পেয়েছিস কোথাও? ওহি রাগী কণ্ঠে বলে, এভাবে কেউ পায়ের উপর ভর দিয়ে জড়িয়ে ধরে? দিলেন তো বুট দিয়ে পায়ের পাতা একদম পিষে। আপনি এত গাধা কেন রোদ্দুর ভাই? রোদ্দুর আমতা আমতা করে বলল, মানে সরি রে, খেয়ালে ছিল না। বেশি ব্যথা পেয়েছিস? রোদ্দুর ভাই, আপনার ডান পা এখনও আমার করে আঙ্গুলের উপর। রোদ্দুর এক পলক নিচে চেয়ে দ্রুত 2 পা পিছিয়ে যায়। মনে মনে নিজেকে জঘন্য একটা গালিও দেয়। পুনরায় আবার এগিয়ে এসে এক ঝটকে ওহিকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। ওহি প্রথম অবাক হলেও মুহূর্তে খুশি হয়। রোদ্দুর ভাই তাকে কোলে তুলে নিয়েছে যেন বিশ্বাস হতে চায় না। তার কপালে এত সুখ সইবে তো? সে 2 হাতে রোদ্দুরের গলা জড়িয়ে ধরে। এই মানুষটাকে সে কখনো কষ্ট পেতে দিবে না। নিজের সবটা দিয়ে বাকি জীবনটাতে আগলে রাখবে। সদর দরজার সামনে দাঁড়িয়ে রোদ্দুর ওহিকে নামিয়ে দেয় কোল থেকে। কিন্তু ওহি তার গলা ছাড়ে না। 2 হাতে আরও শক্ত করে ধরে। রোদ্দুরের মাথাটা নিচু হয়ে আছে। সে ইশারায় গলা ছাড়তে বলে কলিং বেলে চাপ দেয়। ওহির দিকে পুনরায় তাকানোর আগেই ওহি নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটা কাজ করে। রোদ্দুরের সারা মুখে এলোপাথারি চুমু খেয়ে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। রোদ্দুর আর চোখ তুলে ওহির দিকে তাকাতে পারে না। সে যেন হাওয়ায় ভাসছে। বুকের ভিতর ধরফর করছে। তার হার্ট অ্যাটাক আজ কেউ আটকাতে পারবে না, কেউ না। এক হাতে বুক চেপে আরেক হাতে অনবরত কলিং বেলে চাপ দেয়। কেউ খুলছে না কেন? দরজা খুলতে রোদ্দুর এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। ভাগ্যিস ড্রয়িং রুমে তেমন কেউ ছিল না, নইলে তার হঠাৎ এমন আচরণে সবাই আরেক দফা অবাক হতো। শাওয়ার নিয়ে ওহি মাথার চুল মুড়িয়ে বের হয়। রোদেলা আপু এখনও রুমে আসেনি, কিন্তু রোদেলা আপুর সাথে তার অনেক কথা জমে আছে। অনেক কিছু জিজ্ঞেসও করতে হবে। সাদিক স্যারের সাথে সময় কিভাবে কাটলো, কি কথা হলো সব। সে বাসায় ফিরেই শুনেছে রোদেলা আপু নাকি স্টাডি রুমে কিছু একটা দরকারি কাজ করছে। এই বাসায় একটা ছোট্ট রুম আছে যেটা লাইব্রেরির মতো অনেকটা, প্রচুর বই দিয়ে ভর্তি। সংস্কৃত থেকে শুরু করে মিয়ান সভ্যতার পুরনো সব বই আছে। এই সব কিছু তার খালু সংগ্রহ করেছে। তিনি প্রতি রাতের খানিকটা অংশ লাইব্রেরিতে বই পড়ে কাটিয়ে দেয়। ওই মাথার চুল ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় নিজের প্রতিকৃতির দিকে তাকায়। সে কি অনেক বেশি সুন্দর? কই না তো। কেমন ফোলা ফোলা গাল, একটু বোচা নাক, এক পাশের টোলটাও বেশি বোঝা যায় না। রোদ্দুর ভাই তাতেই মুগ্ধ হয়ে গেল। ওই আর আয়নায় তাকাতে পারে না। তার লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। এমনিতেই মানুষটার সামনে সে কত নির্লজ্জ কাজ করেছে। এখন মুখ দেখাবে কি করে?
মোবাইলের টুং আওয়াজে ঘোর কাটে ওহির। ড্রেসিং টেবিল থেকে উঠে পড়ে, বিছানার উপরে আধো শোয়া হয়ে বালিশের তলা থেকে ফোনটা হাতে নেয়। একটা SMS এসেছে আননোন নাম্বার থেকে। এটা যে রদ্দুর ভাইয়ের নাম্বার তা ওহির বুঝতে বাকি রইল না, কারণ এই নাম্বার থেকে তার রদ্দুর ভাইকে কনফেশনের মেসেজটা পাঠিয়েছিল। সে মেসেজটা পড়া শুরু করলো। নিজেকে ভেঙে চুরে সম্পূর্ণ টুকরো টুকরো করে তোমায় ভালোবেসে ফেলেছি। আমার মন নামক ছোট্ট শহরটা আজ শুধু তুমি নামক মানুষটার দখলে। এখন তোমার নৈশব্দিক পদচারণার গুঞ্জনে আমার শহরে অন্ধকার কাটিয়ে ভোর হয়। তোমার প্রসারিত ঠোঁটের একটুখানি হাসি সূর্য হয়ে আলো ছড়ায়। তোমার ভারী নিঃশ্বাসের গন্ধ মিশিয়ে আমার শহরে দিন কাটে। তোমার ঘন পল্লবকের আরও চোখের একটুখানি চাহনি আমার শহরে ফকফকে জ্যোৎস্না হয়ে ঝরে পড়ে। তোমার বাঁকা ঠোঁটের একটুখানি হাসি আমার শহর তোলপাড় করে দেয়। তোমার এলো চুলের একটু দোলা আমার শহরে পাগলা হাওয়া বয়ে দেয়। তোমার হঠাৎ হঠাৎ লজ্জা মিশ্রিত মুখ ফাগুনের আগুনে ভাসিয়ে দেয় আমার শহর। তেমনি তোমার হঠাৎ হঠাৎ কুচকানো কপালের গভীরতা মেপেই আমার শহরে বৃষ্টি ঝরে। শেষ বিকেলের চায়ের কাপ হাতে নিয়ে উদাস হয়ে প্রকৃতি পানে তাকিয়ে থাকা তোমার মন খারাপের বিকেল আমার শহর এলোমেলো করে দেয়। বিষণ্ণতার ডাকে ছেয়ে যায় আমার শহর। ফের তুমি যখন মুচকি হাসো আমার শহর যেন প্রাণ ফিরে পায়। এভাবে আমার শহরের নামহীন প্রতিটি স্তরে শুধু তুমি নামক মানুষটার বিচরণ। আমার শহরে তোমার নিমন্ত্রণ রইল এক সমুদ্র ভালোবাসা নিয়ে দরজা কড়া নেড়ো। আমি দুহাতে তোমায় বুকে আগলে নেব। আমার রাজ্যে আমার মায়াপরীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এইটুকুই লেখা। ওহির বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে, সুখের ঝড়, ভালোবাসার ঝড়। সে ফোনটা বুকের উপর নিয়ে বিড়বিড় করে বলল, আমায় পাগল করে দেবেন না রদ্দুর ভাই, একদম পাগল করে দিবেন না। আমি পাগলামি শুরু করলে তখন সামলাতে পারবেন না। আবার টুং করে মেসেজের আওয়াজ আসলো। সে দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো এবার রদ্দুর ভাই নাম দিয়ে সেভ করা সেই পুরাতন নাম্বার থেকে SMS এসেছে, বাংলায় লেখা। অজান্তা, যেখানেই থাকিস না কেন 2 মিনিটের মধ্যে আমার রুমে আয়। দরজায় টোকা দিতে হবে না, দরজা খোলা। 2 মিনিটের 1 সেকেন্ড যেন নড়চড় না হয়। আদেশক্রমে রদ্দুর হিম। ওহি হেসে ফেললো আবারও। মানুষটা তাকে নিয়ে এই কি খেলা শুরু করলো? প্রেম কথোপকথন 1 নাম্বার দিয়ে আর ঝাড়ি দেয় আরেক নাম্বার দিয়ে। সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বার কয়েক আঙ্গুল চালালো, তারপর মাথায় কাপড় দিয়ে হাঁটা ধুলো। দরজার কাছে পৌঁছাতে রোদেলা ভেতরে ঢুকে বলল, কই যাস রে ওহি? রোদেলার বিধ্বস্ত চেহারা ওহির নজরে এড়ালো না। মেয়েটা এত কেন পরিশ্রম করে? মুখটা কেমন চুপসে আছে। রাত 12টার কাছাকাছি, এখনও ঘুমানোর কোনো তাড়াহুড়ো নেই। আবার তো ভোরবেলা উঠতে হবে। ওহি হাঁটতে হাঁটতে বলল, আপু তুমি বসে রেস্ট নাও একটু, আমি চা করে আনছি। বলে সে সিঁড়ি দিয়ে নামলো। ড্রয়িং রুম অন্ধকার। কুটি হয়তো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। এ বাসায় কুটি আর ফজিলা খালা রান্নাঘরের সাথের রুমটাতে থাকে। এর আগে রুমে একটা বড় খাট ছিল, সেখানে দুজন একসাথে ঘুমাতো। কিন্তু মাঝে একদিন ঝগড়া ধরে কুটি, ফজিলা খালার ঘুমানো নাকি স্ত্রী নেই, বুকের আঁচল টাচল ঠিক থাকে না, একত্রে ঘুমাতে পারবে না, সেজন্য সে খালুকে আলাদা বিছানার কথা বলে। পরে অনেক ভেবে স্টিলের দুটো সিঙ্গেল খাটের ব্যবস্থা করা হয়েছে। এখন দুজন একই রুমে 2 বিছানায় ঘুমায়। ওই রান্নাঘরে সুইচ টিপে লাইট অন করলো। সাবধানে ডেকচিতে পানি নিয়ে চুলায় বসালো। সে শব্দ করতে চাচ্ছে না, কারো ঘুম যেন ভেঙে না যায়। ডিনারের পরপরই কুটি আর ফজিলা খালা ঘুমের অতলে হারিয়ে যায়। কিছুক্ষণ পর গরম চা থেকে 3টা কাপে ঢাললো ওহি। রং চা। রোদেলার আপুর কাপে 1 চামচ চিনি, রদ্দুর ভাইয়ের কাপে 1.5 চামচ চিনি আর নিজের কাপে 2 চামচ চিনি দিয়ে টুংটাং আওয়াজ তুলে নাড়াচাড়া করলো। রান্নাঘরের লাইট বন্ধ করে ফোনের আলো জ্বালালো। তারপর ট্রেটা হাতে নিয়ে বাইরে কয়েক পা এগুতে কেউ পেছন থেকে ঝাপটে ধরলো। ওহি কিছু বলার আগেই কুটির কণ্ঠ কানে আসলো, কম্পিত কণ্ঠে বলছে, ভূত ধরছি। হিমদাদার রুমের ছায়ার মতন ভূতটা ধরছি। আজ ভূতের রক্ষে নাইকা, ওঝা ডাইকা ভূত বোতলে ভরবো। ওহির ফোনটা ফ্ল্যাশ জ্বালানোর পর মুখে আটকানো ছিল। সে এক হাতে ট্রে ধরে আরেক হাতে ফোন হাতে নিয়ে মুখ মুক্ত করে বলল, কুটি ছাড়ো তো আমায়, আমি ওহি। ছাড়ো কুটি, আমাকে বোতলে ভরতে পারবে না। কুটি ওহিকে ছেড়ে দিল। ওহি ঘুরে নিজের মুখে ফোনের আলো ধরে বলল, কুটি চিনতে পেরেছ আমাকে? আমি কুজো ভূতনি। কুটি কিছু বলল না, লজ্জিত মুখে নিচের দিকে তাকিয়ে আছে। ওহি 1 কাপ চা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ভূত দেখলে তো এখন সহজে ঘুম আসবে না, তার চেয়ে চা খাও রুমে গিয়ে। কুটি খুশি হয়ে চায়ের কাপটা হাতে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। ওহি বলল, কুটি লাইট জ্বালিয়ে আরাম করে খাও, সাথে অল্প সাউন্ড দিয়ে টিভিও দেখতে পারো। কুজো ভূত ফিরে ডিস্টার্ব করলে তোমার কাপ থেকে তাকেও 1 চুমুক চা দিও। আফা আপনি যান, আমার অন্ধকারে বসা চা খাইতে অনেক মজা লাগে, কিন্তু আলিশার জন্যই বানানো হয় না। ওহি মুচকি হেসে উপরে উঠে গেল। সে বেশ বুঝতে পেরেছে কুটি ইচ্ছাকৃতভাবে তাকে ভূত ভেবে আটকে ছিল। তার মূল উদ্দেশ্য ছিল চা খাওয়া।
রোদ্দুরের দরজায় হালকা টোকা দিয়ে ওহি ভেতরে ঢুকলো। রোদ্দুর ভাইও রুম অন্ধকার করে শুয়ে আছে। তার রুমে বেলকনিতে সবুজ বাতি জ্বালানো থাকে রাতের বেলা, কারণ বেলকনিতে 4টে কোয়েল পাখি আর 2টো লাভ বার্ডস আছে। বেলকনির আলোর কিছুটা অংশ রুমে এসেছে, অন্ধকার হলেও সব বোঝা যাচ্ছে। ওহি তবুও সুইচ টিপে বলল, রোদ্দুর ভাই, আপনার চা করেছি। রোদ্দুর এক হাত কপালে আর এক হাত মাথার নিচে রেখে শুয়ে আছে, তার চোখ বন্ধ। ওহির ডাক সে শুনতে পেয়েছে, বন্ধ চোখে বলল, তুই 14 মিনিট 32 সেকেন্ড পর রুমে এসেছিস, অথচ রোদ আপুর রুম থেকে আমার রুমে আসতে 47 সেকেন্ড লাগে। আপনার জন্য চা করছিলাম রোদ্দুর ভাই, ভালো করেছিস, নিজেই চুমুক দিয়ে খেয়ে নি। আপনি কি রাগ করেছেন? রোদ্দুর পাশ ফিরে শুল, শান্ত কণ্ঠে বলল, না। ওহি চায়ের কাপটা টেবিলের উপর রাখলো। সে চলে যাবে কিনা বুঝতে পারছে না। রুমে আসার পর রোদ্দুর ভাই এক পলকের জন্য তার দিকে তাকায়নি, চোখই খুলেনি। তাছাড়া ওহির মনে চিন্তা হচ্ছে, খালামণি খালু ঘুমিয়ে পড়েছে, যদি কোনোভাবে তাদের মনে সন্দেহ জাগে। শুধু রোদেলা আপু জানে সে রোদ্দুর ভাইয়ের রুমে। রোদ্দুর ভাই, আমি তাহলে যাই। রোদ্দুর চোখ খুলল, কিন্তু পাশ ফিরে ওহির দিকে তাকালো না। সে আগে থেকে শপথ করে রেখেছে ওহির দিকে তাকাবে না। এবার যদি ওহির মতো সেও উল্টাপাল্টা কিছু করে ফেলে। সে দেয়ালের দিকে চেয়ে বলল, ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে দেখ, মুভ আছে, পায়ে লাগিয়ে নিবি, আর গিয়ে রোদ আপুর থেকে ব্যথার ট্যাবলেট খেয়ে নিস, না হলে কিন্তু সকালে পা ফেলতে পারবি না। আমি কি আপনার পায়ে মুভ লাগিয়ে দিব? রোদ্দুর চোখ বন্ধ করলো। সে ওহিকে পায়ে মলম লাগিয়ে দেওয়ার জন্যই রেখেছিল, কিন্তু এখন মত চেঞ্জ করে ফেলেছে। এই মেয়ে ছুলে দিলে সে কেমন জানি হয়ে যায়। সে নরম গলায় বলল, অজান্তা, রুমে গিয়ে ঘুমিয়ে পড়। যাওয়ার সময় আমার রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে যাস। ওহি ড্রয়ার খুলে এক গাদা মেডিসিনের মধ্য থেকে মুখটা বের করলো। এক নজর রোদ্দুরের দিকে তাকালো, মৃদু সুরে বলল, শুভরাত্রি রোদ্দুর ভাই। তারপর লাইট বন্ধ করে রুম থেকে বের হয়ে গেল। ওহি বের হতে রোদ্দুর এক লাফে বিছানা ছেড়ে উঠল, টেনে টেনে শ্বাস নিল। মেয়েটা আশেপাশে থাকলে সে কেমন জানি হয়ে যায়, গুছিয়ে রাখা সব কথা অবিন্যস্ত হয়ে যায়। আজ অবধি অজান্তাকে তার একবারও মুখে ভালোবাসি কথাটা বলা হয়নি। ভেবে রেখেছিল আজ ফট করে বলে দিবে, কিন্তু কিছুতেই বলতে পারল না। টেবিলে এখনও চায়ের কাপ রয়ে গেছে। রোদ্দুর উঠে গিয়ে কাপটা হাতে নিল, তারপর বেলকনিতে গিয়ে বসলো। আজ রাতে তার ঘুম হবে না। মস্তিষ্কে অজান্তাকে নিয়ে সংসার সাজাতে সাজাতে রাত পেরিয়ে যাবে। সামনের অন্ধকারের দিকে তাকালো রোদ্দুর। সমস্ত অন্ধকার ছাপিয়ে সে যেন সব জায়গায় অজান্তার মুখটা দেখছে। চোখের সামনে শুধু একটা রমণী। সে মুচকি হাসলো, প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে বাংলায় টাইপ করা শুরু করলো। আমার প্রতিটি অস্থির দম বন্ধ করার সন্ধ্যায় তোমার পাশে চাই। তোমার উপস্থিতি আমার অস্থিরতা দূর করে দেবে। তোমার একটুখানি পরশে আমার দম বন্ধ ভাব নিমিশে উধাও হয়ে যাবে। হাজারো ক্লান্তি নিয়ে মন খারাপের বিকেলে অফিস থেকে ফিরেই তোমায় পাশে চাই। তুমি এগিয়ে এসে বিষণ্ণ নয়নে বুকে বাহুতে হাত বুলিয়ে দেবে। চোখের পলকে আমার সব ক্লান্তি ফুস। মাঝরাতে হুট করে যদি কোনো দুঃস্বপ্নে ছটফট করি, তুমি মাথাটা বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরবে। আমাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার পাশে আছো সব সময়। রাত জেগে কাজ করতে করতে যদি শক্তি হারিয়ে ফেলি, তখনও তোমায় পাশে চাই। তোমার উপস্থিতি, ঠোঁটের স্পর্শ আমায় পুনরায় শক্তি জুগিয়ে যাবে। আমার অসুস্থ দিনগুলোতে তোমায় পাশে চাই। জ্বরে পড়লে তুমি রাত জেগে আমার সেবা করবে, আমার পাশে থাকবে। ক্ষণে ক্ষণে তাপমাত্রা পরিমাপের অজুহাতে কপালে তোমার ছোঁয়া পেতে তোমাকে পাশে চাই, ভীষণভাবে চাই। পরিশেষে আমার বসন্ত, সুখে দুঃখে, সমঝোতা সব কিছুতে তোমাকে পাশে চাই। যা নতুন, যা পুরাতন, সব অনুভূতির সাক্ষী হতে তোমাকে পাশে চাই। মিসেস রোদ্দুর হিম অজান্তাকে চাই। তুমি আমার রোজান্তা। রোদ্দুর প্লাস অজান্তা ফর এভার। এতটুকু লিখে আননোন নাম্বার থেকে সেন্ড করে দিল। এর আগেও SMS পাঠিয়েছিল। সে সামনাসামনি অজান্তাকে তুমি করে বলতে পারে না। এভাবে বলাতেও সে শান্তি পায়। আহা, জীবন এত সুন্দর কেন? কলেজ থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল রোদেলা। বিকেলের দিকে তার ঘুম ভাঙে শাহিনুরের চিৎকারে। গায়ে থেকে কম্বল না সরিয়ে বলে, কি হয়েছে মা? কেউ হার্ট অ্যাটাক করেছে? শাহিনুর সামনে কাঁপছে। তার প্রেশার সত্যি সত্যি হাই হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, করেনি, কিন্তু এক্ষুনি করবে রে রোদু। রোদেলা ঝট করে চোখ খুলে বলল, কে মা? আমি আমি কি সাংঘাতিক! তোমার আবার কি হলো? রোদ্দুরে তোর প্রিন্সিপাল আইসে বাড়িতে? পরক্ষণে এক লাফে বিছানা ছেড়ে উঠল রোদেলা। কম্পমান কণ্ঠে বলল, কী বললে মা? কে এসেছে? শাহানুর বিছানায় বসে পড়ল। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না সে। বসে বলল, সুদর্শন রাজপুত্রের মতো একটা ছেলে, সাথে ফুলের মতো একটা পিচি মেয়ে, আর সাথে আধো বুড়া একটা লোক। এসে তো বলল যে তোর কলেজের প্রিন্সিপাল তোর সাথে দেখা করতে এসেছে, তবে কোনটা প্রিন্সিপাল জানি না। রোদেলার মাথা শূন্য হয়ে যাচ্ছে। সাদিক স্যার হঠাৎ ফ্যামিলি নিয়ে তার বাসায় কেন? তাও আবার কোনো আগাম খবর না দিয়ে।
দুপুরেও তো রোদেলা কলেজে ছিল, তখন তো কিছু বলেনি। শাহিনুর রোদেলাকে তাড়া দিয়ে বলল, নিচে যাস না কেন? যা, ভালো মন্দ রান্না করতে হবে, প্রিন্সিপাল মানুষ বলে কথা, কি কি রান্না করা যায় বলতো? রোদেলা উত্তর দিল না। শাহিনুর ফিস করে বলল, আমার কি মনে হয় জানিস রুদু, বুইরা প্রিন্সিপাল তার বড় ছেলেকে সাথে নিয়ে ছোট ছেলের জন্য হয়তো তোকে দেখতে আসছে, একটু সাজগোজ করে নিচে নাম, আমি চাই রান্না চড়িয়ে দিই। বলে শাহিনুর লজ্জা মিশ্রিত মুখে রুম থেকে বের হয়ে গেল, যেন রোদেলাকে নয় তাকে দেখতে এসেছে। 10 মিনিট পর রোদেলা অগোছালো মনটাকে একটু স্থবির করে নিচে নামলো। সিঁড়ির শেষ ধাপ পার হতে সাদিদ স্যারের চোখে চোখ পড়ল। মুহূর্তে বুকের ধরফরানি আরও বেড়ে গেল। সে এগিয়ে যেতেই সিনজা দৌড়ে এসে তার কোলে উঠল। রোদেলা আড়ষ্ট ভঙ্গিতে একটু হাসার চেষ্টা করলো। সিনজার কপালে চুমু দিয়ে সামনে দাঁড়িয়ে সালাম দিল দুজনকে। বরাবরের মতো সাদিদ স্যার এবারও তার সালামের উত্তর দিল না। সিনজার দাদু রোদেলাকে দেখিয়ে হাসি মুখে বলল, ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো মাগো? আমি ভালো আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো। পাশে এসে বসো তো। রোদেলা মৃদু হেসে সিনজাকে কোলে নিয়ে পাশে গিয়ে বসলো। সাদিদ স্যার হুট করে পরিবার সাথে নিয়ে কেন তার বাসায় এসেছে তার সমীকরণ মেলাতে পারছে না রোদেলা। সবাই চুপচাপ নীরবতা পালন করে যাচ্ছে যেন। হঠাৎ রান্নাঘর থেকে শাহিনুর এসে সামনের সোফায় বসলো। সিনজার দাদুকে প্রশ্ন করলো, দাদা, আমি রোদেলার মা। আমি দেখেই চিনতে পেরেছি, রোদেলার সাথে আপনার চেহারার অনেক মিল আছে। রোদেলার মায়ের মুখ চুপসে গেল। পরক্ষণে তিনি হাসার চেষ্টা করে বললেন, জি দাদা, আমি এনামুল হক, আর কাউকে দেখছি না। আপনার ছেলে, তারপর রোদেলার বাবা, এরা কোথায়? রোদেলার বাবা আজ অফিস থেকে ফিরেই হাঁটতে বের হয়েছে, আর ছেলেটা আমার ছোট বোনের বাড়ি গেছে। অফিস থেকে বাড়ি আসেনি, কি একটা দরকারের জন্য ও বাড়ি গেছে, এসে পড়বে সবাই। কুটি রান্নাঘর থেকে বের হয়েছে। রোদেলার কোলে মিষ্টি বাচ্চা দেখিয়ে তার লোভ জাগলো, একটু কোলে নেওয়ার লোভ। রোদেলা সিনজাকে নিয়ে উঠে পড়ল। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে সিনজার হাতে দিয়ে বলল, আজ আন্টি এত চুপচাপ কেন? সিনজা মুখ ফুলিয়ে বলল, আন্টি পচা, আমি আন্টির সাথে কথা বলবো না। কেন মা, আন্টি কি করেছে? আন্টি সেদিন আসার সময় বলেছিল যে রোজ আমার সাথে দেখা করবে, আমাদের বাসায় যাবে, কিন্তু সে যায়নি। সে পচা, কারণ পাপা বলেছে যে কথা দিয়ে কথা রাখে না, সে পচা। রোদেলা হেসে ফেলল। এতটুকু একটা মেয়ে, কিন্তু কি সুন্দর পাকনা পাকনা কথা বলে। এটা অবশ্য সত্যি যে সে সেদিন সিনজাকে অনেক বুঝিয়ে তবে ছাড়া পেয়েছিল। আজ 2 সপ্তাহের মতো হলো সে সিনজার সাথে আর দেখা করেনি। মেয়েটার রাগ করারই কথা, মেয়েটা কেন জানি তার বাধক হয়ে গেছে। রোদেলা সিনজার গাল টেনে বলল, পাপা বলেনি যারা রাগ করে তারাও পচা, কিন্তু তুমি তো লক্ষ্মী মেয়ে, তাহলে আমি আর রাগ করব না। আন্টি কিভাবে বুঝবে যে তুমি আর রাগ করবে না? সিনজা রোদেলাকে জড়িয়ে তার গালে একটা চুমু দিয়ে দিল, তারপর হেসে বলল, আমি আর রাগ করিনি, তুমি আমায় নামিয়ে দাও, আমি আইসক্রিম খাবো। রোদেলা নামিয়ে দিতেই কুটি তাকে লুফে নিল, কোলে নিয়ে বলল, বাবু কাঁদে না, ওলেলে, চলো আমরা সোফায় বসা তোমারে গল্প শোনাই। কুটি সিনজাকে কোলে নিয়ে ডাইনিংয়ের চেয়ার টেনে বসলো। রোদেলা সেদিকে পা রাখতে সাদিদ পেছন থেকে গলার সুর খাদে নামিয়ে ডাক দিল, মিস রোদেলা। জি বলুন। আমার একটু ইমার্জেন্সি, যেতেই হবে। রোদেলা অবাক হয়ে বলল, কোথায় যাবেন স্যার? কোনো মিটিং পড়েছে? অবশ্যই যান, আমাকে বলতে হবে কেন? সাদিদ ইতস্তত করে চারপাশে এক নজর তাকিয়ে বলল, একটু ওয়াশরুমে যাব মিস রোদেলা। আপনার বুদ্ধি তো দেখি সিনজার থেকেও কম। রোদেলা ভীষণ লজ্জা পেল, তারপর বলল, উপরে আসুন। সাদিদ যেন এটার অপেক্ষাই করছিল। সে রোদেলার পেছন পেছন দ্রুত পায়ে হেঁটে গেল। রোদেলা রোদ্দুরের রুমের সামনে দাঁড়িয়ে বলল, এটাতে যান, নিচেও আছে, কিন্তু পরিষ্কার আছে কিনা জানা নেই। এটা কি আপনার রুম? জি না, এটা আমার ছোট ভাইয়ের। সাদিদ ঢুকতে নিয়ে থেমে গেল। 2-একবার খুক করে কেসে বলল, মিস রোদেলা, আপনি কি আমায় আপনার রুমটাতে নিয়ে যাবেন? ইটস ইমার্জেন্সি। কিন্তু আমার রুম বোধ হয় একদম অগোছালো। আমি কোনো দিকে তাকাবো না, সোজা আপনার ওয়াশরুমে ঢুকে যাব। রোদেলা আর বাধা দিল না। সাদিদকে নিজের রুম দেখিয়ে চলে আসতে নিতে সাদিদ বলল, মিস রোদেলা, জান্নাত, নিচে যাবেন না, একটু ছাদে গিয়ে অপেক্ষা করুন প্লিজ, আমি আসছি, কিছু কথা আছে। রোদেলা মাথা নেড়ে সম্মতি জানালো। একুল ওকুল ভাবতে ভাবতে ছাদে উঠে গেল। উত্তর দিকে রেলিং ঘেঁষে দাঁড়ালো রোদেলা। সন্ধ্যা হবে, সূর্য ডুবে গেছে পশ্চিম কোণে, কিন্তু অন্ধকার এখনও চারপাশ ঘেরাও করতে পারেনি। তার মাথায় প্রচুর প্রশ্নেরা এসে জড়ো হচ্ছে। সাদিদ স্যার তাকে কি বলতে পারে? কি এমন বলবে যে নিরিবিলি আসতে বলল? সাদিদের জন্য রোদেলার অপেক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। সে ছটফট করতে থাকে। ছাদের এ মাথা থেকে ও মাথা চক্কর দিতে থাকে। তার নিজের মাথা ঘোরা শুরু হয়, কিন্তু সাদিদ ছাদে আসে না। ভুলে গেছে নাকি? অনেক চিন্তা করে যখন রোদেলা সিদ্ধান্ত নিল নিচে নেমে যাবে, তখন সাদিদের দেখা মিলল। সাদিদের দিকে চোখ পড়তে রোদেলা কেঁপে উঠল। এই কি অবস্থা ওনার! মাথার চুল সম্পূর্ণ ভেজা, বোঝা যাচ্ছে এতক্ষণ মাথায় পানি ঢেলেছে নিজে নিজে। চোখগুলো লাল লাল,
চুলের পানিতে আকাশি রঙের শার্টটার অনেকখানি ভিজে গেছে। শার্টের ইনটিন কিচ্ছু ঠিক নেই। রোদেলা বিস্মিত কণ্ঠে বলল, স্যার, আর ইউ অল রাইট? সাদিত এগিয়ে এসে বলল, আমি ঠিক নেই, আপনাকে আজ কিছু কথা বলবো, সেজন্য নিজেকে প্রস্তুত করছিলাম। মিস রোদেলা, আপনি কি আপনার ওড়নার এক অংশ দিয়ে একটু মাথা মুছতে দিবেন কি? আসলে আমার সাইনোসাইটিসের সমস্যা আছে, ভেজা চুলে থাকলে ঠান্ডা লেগে যাবে। রুমে তো টাওয়াল ছিল, এত কিছু খেয়াল করিনি, ওয়াশরুমে খুঁজলাম, পেলাম না। রোদেলা অনিচ্ছা নিয়ে নিজের ওড়নার ডান অংশ এগিয়ে ধরল। সাদিত চোখ বন্ধ করে মাথাটা মুছে নিল। রোদেলার বুক কাঁপে। সাদিত স্যার এমন কিছু বলবে না তো যা সে মেনে নিতে পারবে না? ধীরে ধীরে সাদিতের অবয়ব ঝাপসা হতে লাগলো, কারণ চারপাশ ক্রমেই অন্ধকার হয়ে যাচ্ছে। সাদিত রেলিংয়ে হাত রেখে সামনে দৃষ্টি মিলল। রুদ্ধ কণ্ঠে বলল, রোদেলা, তোমাকে আমার জীবনের কিছু গল্প শোনাই। রোদেলার সারা শরীরে শিহরণ বয়ে গেল। সাদিত স্যার তাকে কতগুলো বছর পর তুমি করে বলল। সে রেলিং শক্ত হাতে চেপে ধরে। সাদিত ফের বলে, আমি পড়াশোনা করি ঢাকাতে হলে থেকে। বাবা মা সিলেট থাকতো। ফিজিক্সে অনার্স মাস্টার্স করে কানাডা চলে যায় উচ্চশিক্ষার জন্য। আমি হলাম বাবা মার একমাত্র সন্তান। আমার স্কুল শিক্ষক বাবার স্বপ্ন ছিল আমাকে বিদেশে পড়ানোর। তার সেই স্বপ্ন নিজের মধ্যে লালন করে বিদেশ চলে যাই। বিদেশের সময়গুলো অনেক ভালো কাটছিল। পার্ট টাইম জব করি, প্রচুর টাকা ইনকাম করি, নিজের খরচ বাদে সব বাসায় পাঠাই। ভার্সিটি যাই আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। সময়গুলো কেমন দ্রুত কাটছিল। আজ থেকে 6 বছর আগে আমার ইউনিভার্সিটিতে ইমার্জেন্সি কল করে দেশে আসতে বলা হয়। আমি কিছু জানতাম না। আমার ইউনিভার্সিটির প্রক্টর আমার হাতে পাসপোর্ট আর টিকিট ধরিয়ে দিয়ে বলে, ইমার্জেন্সি দেশ থেকে ঘুরে আসো। সঙ্গে সঙ্গে আমার রক্ত শীতল হয়ে যায়। আমি বুঝে যাই বাসায় কিছু একটা হয়েছে। সেই কিছু একটা যে এতটা কষ্টকর কিছু ধারণাতে ছিল না। দেশে ফিরে দেখি আমার মা মারা গেছে। 7 দিন লাইফ সাপোর্টে ছিল মা, কিন্তু আমি চিন্তা করব বলে আমাকে জানানো হয়নি। সাদিত থেমে যায়, তার গলা ধরে এসেছে। রোদেলার চোখ ঝাপসা হয়েছে অনেক আগে। সে একটু এগিয়ে এসে সাদিতের পাশে দাঁড়ায়। খুব ইচ্ছে হয় সাদিতের হাতটি শক্ত করে ধরে সান্ত্বনা দেওয়ার, কিন্তু সাহসে কুলায় না। সাদিত নিজেকে সামনে আবার মুখ খুলে, মাকে নিজ হাতে দাফন করে আসি। নিজে একটু বুক উজাড় করে কান্না করার ফুরসত পাই। আমি ভেঙে পড়লে বাবাকে সামলাবে কে? নিজের কষ্টগুলো লুকিয়ে বাবাকে সামলাই। এর মধ্যে ইউনিভার্সিটিতে আবেদন করে 15 দিনের ছুটি ম্যানেজ করি, কিন্তু তবুও মনে চিন্তা হতে থাকে, 15 দিন তো দেখতে দেখতে চলে যাবে। আমি চলে গেলে বাবাকে দেখবে কে? এর মধ্যে বাবার মাথায় কোনো আত্মীয় আমার বিয়ে করানোর পোকা ঢুকিয়ে দেয়। একদিন সন্ধ্যাবেলা বাবা এসে আবদার করে নতুন বউ ঘরে তোলার। বাবার মুখের দিকে চেয়ে হ্যাঁ বলে দিই। বাবার পাত্রী আগে থেকে ঠিক করা ছিল হয়তো, কারণ সেই রাতেই ঘরোয়াভাবে পিতৃমাতৃহীন একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায়। বাসর ঘরে ঢুকে দেখি বাচ্চা একটা মেয়ে, বয়স 15 কি 16, সদ্য 10ম শ্রেণীতে উঠেছে। আমার বড্ড মন খারাপ হয়ে যায়। মনে মনে ভাবি, আর মাত্র 7 দিন পর তো চলে যাব। এতটুকু একটা মেয়ে কিভাবে সব সামলাবে? সেদিন আমি বিছানায় বসে তার নাম জিজ্ঞেস করতে কেঁদে গঙ্গা বানিয়ে ফেলে। ভয়ে আর ঘাটি না। পরের দিন বাবার মুখী থেকে তার নাম শুনি। ওর নাম ছিল ছিত্তিমা। 6 দিন আমরা দুজন দু গ্রহের প্রাণীর মতো থাকি। সে শুধু আমাকে ভয় পায়, আমার থেকে আড়ালে থাকে, কিন্তু আমার বাবার সাথে ঠিকই ভাব জমে। আগামীকাল রাত 3টায় আমার কানাডার ফ্লাইট। তখন আমরা গ্রামের বাড়ি থাকতাম। সকাল 10টাতে আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সেই রাতে তাকে সাহস করে বললাম, কাল আমি চলে যাব, তুমি বাবার সাথে থেকো আর বাবার যত্ন নিও। আমি রেগুলার ফোনে কথা বলবো। এটুকু বলে আমি কাপড় চোপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ করে দমকা হাওয়ার মতো ছিত্তেমা এসে আমার পেছন থেকে জড়িয়ে কেঁদে দিল। আমি এত পরিমাণ অবাক হলাম যে আমার হাত থেকে গোছানো কাপড় খসে পড়ে গেল। আমি ঘুরে তাকে পরম যত্নে বুকে জড়িয়ে নিলাম। সে রাতে আমার আর কাপড় গোছানো হলো না। আমাদের মতো অন্য কিছু হলো, একদম অন্য কিছু, নতুন এবং গভীর কিছু। সে রাতের সাক্ষী হিসেবে আজকের ছোট্ট সিনজা। রোদেলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কেন করছে সে জানে না। সাদিতের হয়তো সেদিকে নজর নেই। রোদেলা কান্না করতে করতে বলল, তারপর ছিত্তিমার কি হলো? পরের দিন 10টায় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা হওয়ার আগে বাবার পা ছুঁয়ে সালাম করলাম আর আমার পিচ্চি বউটার ভেজা চোখের পাতায় চুমু দিয়ে বিদায় নিলাম। কানাডা পৌঁছে আমার কি যেন হয়ে গেল, অনেক চেঞ্জ হয়ে গেলাম। সব সময় ফুরফুরে মেজাজে থাকি। দেশে নিয়মিত যোগাযোগ করি। বাবা আর ছিত্তিমার সাথে সব সময় কানেক্টেড থাকি। বিদেশে যাওয়ার পর বুঝতে পারি আমি আমার পিচ্চি বউয়ের কাছে কিছু একটা রেখে গেছি। সেই কিছু একটা হলো আমার মন। বুঝতে পারি আমি তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। এর প্রায় 3 মাস পরেই আমার জন্য আরও একটা সুখবর অপেক্ষা করছিল। সেদিন কানাডাতে প্রচুর তুষার পড়ছিল। রাস্তাঘাটে কয়েক মিটার উঁচু হয়ে তুষার জমেছে। আশেপাশের বাড়িঘর বরফ খনির মতো মনে হচ্ছে। তুষার ঝরার সেই সন্ধ্যায় ছিত্তেমা আমায় ফোন করে চুপি চুপি বলে, আপনি বাবা হতে চলেছেন। ব্যাস,
আমার খুশি আর ধরে কি কেমন অন্যরকম অনুভূতি। সিত্তিমার প্রতি একরাশ কৃতজ্ঞতায় মন ভরে যায়, যেন পারলে আমি তাকে আমার জীবন দিয়ে দিই। এরপরে সময়টাতে আমি প্রচুর পরিশ্রম করতে থাকি, টাকা জমাতে থাকি, কাগজাদি ঠিক করতে থাকি। বাচ্চা হলেই বাবাকে আর সিত্তিমাকে কানাডা নিয়ে আসবো। সিত্তিমা ডেলিভারির আনুমানিক ডেট মাথায় রেখে টিকিট কেটে রাখি দেশে ফেরার। ওই সময়টাতে তার পাশে থাকতে হবে যে। অক্টোবর মাসের 17 তারিখ আমি দেশে ফিরি। এয়ারপোর্টে নেমে চারপাশে খুঁজে বাবাকে পাই না। বাবার সাথে কথা হয়েছিল যে তিনি কার ভাড়া করে রেডি থাকবেন, কিন্তু বাবা আসেনি। বুকের ভেতর পাথর চাপা কষ্ট হয়। 8 ঘন্টার ট্রেন জার্নি করে সিলেট পৌঁছাই। বাসায় গিয়ে শুনি সিত্তিমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। মুহূর্তে আমি দু চোখে অন্ধকার দেখি। জিনিসপত্র সব ফেলে হসপিটালে দৌড়াই। গিয়ে দেখি সিত্তিমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার নর্মাল ডেলিভারি হচ্ছে না, ফিটাসে কিছু একটা গোলমাল হয়েছে। বাবা এনামুল হক উদ্ভ্রান্তের মতো অপারেশন থিয়েটারের সামনে বসে আছি। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কান্না করতে থাকি। কেন করি জানি না, হয়তো আমার মন জেনে গিয়েছিল যে সিত্তিমাকেও মায়ের মতো হারাতে বসেছি। রাত 9টার সময় সিত্তিমাকে কেবিনে স্থানান্তর করা হয়। ততক্ষণে আমার সব ভরসা শেষ, কারণ ইতিমধ্যে ডাক্তাররা বলে দিয়েছে যে অল্প বয়সে প্রেগনেন্সির জন্য তার শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে। সিত্তিমার শরীর ব্লাড গ্রহণ করছে না, কিন্তু জ্ঞান আছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে অনেক আগেই। উদ্ভ্রান্তের মতো হয়ে গেছি। কেউ একজন আমাকে বলল, চাঁদের মতো আপনার একটা মেয়ে সন্তান হয়েছে। আমি সেদিকে নজর দিই না, পাগলের মতো ছুটে সিত্তিমার কাছে যাই। কি বিধ্বস্ত চেহারা হয়েছে ওর, মনে হচ্ছে একদিনে বয়স বেড়ে গেছে। ওর মুখে এক গাদা নল লাগানো। আমি কাঁদতে কাঁদতে ওর মুক্ত হাতটা বুকে জড়ালাম। সিত্তিমার দু চোখের কার্নিশ বেয়ে জল ঝরছে। আমি দুহাতে মুছে দিয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালাম। ইশারায় বুঝালাম, তোমার কিছু হবে না, আমি এসে গেছি। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। মুখের মাস্ক খুলে আমার শেষবারের মতো কিছু বলে অন্য ভবনে চলে গেল। সাদেত ফ্লোরে বসে পড়েছে। সে কান্না করছে, বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে। তার কষ্টগুলো যেন অন্ধকার ছাপিয়ে চারপাশে বিরহের করুণ সুর ধরেছে। দূরে কোথাও একটা কুকুর অনবরত ডেকে যাচ্ছে। রোদেলার হাত পা শক্ত হয়ে গেছে। অনেক কষ্টে সে রেলিং থেকে নিজের হাত ছাড়ায়। এগিয়ে এসে সাদিতের সামনে বসে পড়ে। সাদিতের মুখে দেখে ভেজা দৃষ্টিতে তাকায়। তার মানে এতদিন শুধু সে একা কষ্ট পায়নি, এই মানুষটা তার চেয়ে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা নিয়ে দিন কাটিয়েছে। হোক না সে অন্য কারোর জন্য কষ্ট পেয়েছে। রোদেলা সাদিতের মাথায় হাত বুলিয়ে দিতেও দেয় না, মানুষটাকে সামলে ওঠার সময় দেয়। সাদিত নিজেকে সামলে নেয়। বাম হাতের চোখ মুছে মুছে বলে, সিত্তিমার চলে যাওয়ার পর একদিকে বিধ্বস্ত মন, অন্যদিকে সিনজার প্রাণ সংকট। দুটো মিলে যেন আমার করুণ দশা। 1.5 মাস সিনজাকে হসপিটালের স্পেশাল কেয়ারের জন্য রাখি। তারপর বাড়িতে এনে আমি আর বাবা মিলেই সব সামলাতে থাকি। নতুন করে মহিলা কাজের লোক নিযুক্ত করি। 3 মাসের ছুটিতে দেশে ফিরেছিলাম আমি। ছুটি শেষ হতে বাবাকে আর সিনজাকে নিয়ে কানাডা পাড়ি জমাই। 2 জন মহিলা নিযুক্ত করি সিনজার খেয়াল রাখার জন্য। তাছাড়া আমি তো আছি। আমি ইউনিভার্সিটি গেলে বাবা সব সময় সিনজার পাশেই থাকতো। আমি তখন ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে যোগ দিচ্ছি। দিনের বেশিরভাগ সময় ল্যাবে কাজ করি। তারপর বাসায় ফিরেই সিনজার পাশে থাকি। এইভাবে বাকি দিনগুলো কাটছিল। কিছুদিন আগে বাবা বায়না ধরে দেশে ফিরবে, একেবারের জন্য। বাবা সিনজাকে সারাদিন বাংলা শেখাতো। সে স্পষ্ট বাংলায় আমাকে হুমকি দেয় তার দেশে যাবে। আমারও তখন ইউনিভার্সিটিতে কাজের প্রেশার বেড়ে যাচ্ছে, ঠিক মতো সিনজাকে সময় দিতে পারি না। সেজন্য সব ছেড়ে ছুড়ে দেশে চলে আসলাম। ঢাকায় একটা ফ্ল্যাট কিনে সেখানেই থাকি এখন। প্রায় 8 মাসের মতো হলো দেশে ফিরেছি। প্রথম যখন সিনজাকে নিয়ে বাংলাদেশে আসলাম তখন ওর গায়ের রং কাগজের মতো সাদা ছিল। এই কয়েক মাসে দেশি আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে। চারপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে। অন্ধকারের নিজস্ব আলোতে চারপাশ স্পষ্ট। সাদিত পকেট থেকে টিস্যু জাতীয় কিছু বের করে নাক মুছল। পুনরায় আবার বলল, তোমাদের কলেজে যখন আমার জয়েন করার কথা হয় তখন ভাইস প্রিন্সিপালের থেকে সব ডিটেলস শুনি। উনি আমার কলেজের গত বছরের একটা ম্যাগাজিন হাতে ধরিয়ে সব উল্টেপাল্টে বুঝিয়ে দেয়। এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ তোমার ছবিতে চোখ আটকে যায়। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকি। তোমাকে বড্ড চেনা চেনা লাগছে, কোথায় দেখিয়েছি যেন, কিন্তু মনে করতে পারি না। মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। পরের সময়টুকুতে স্যারের কথায় আর মনোযোগ দিতে পারি না। সেদিন রিসেপশনের সময় তোমার এক নজর দেখেই চিনতে পারি তোমার কলেজে আমি গেস্ট টিচার ছিলাম। তবে তোমার হঠাৎ করে সেন্সলেস হওয়া আমাকে প্রচণ্ড ভাবায়। অনেক কৌতূহল জন্মে। সেজন্য তোমার ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করে ফেলি এবং জানতে পারি যে কোনো একটা অজ্ঞাত কারণে তুমি আজও বিয়ে করনি। আমার তখন বুঝতে বেগ পেতে হয় না, কারণ আমি তোমার 17 বছর বয়সের আমায় নিয়ে তোমার স্বপ্ন দেখার বিষয়টি বুঝতে পারতাম। বুঝতে পেরেই কিন্তু তোমায় আর 10টা মেয়ের মতো ট্রিট করতাম।
কোনো আলাদা ফ্যাসিলিটিস দিতাম না যাতে তুমি ভুল ধারণা পোষণ করো। তাছাড়া আমি ভেবেছিলাম এটা বয়সের দোষ, একটু বড় হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কিশোরী বয়সের আবেগটাকে যে এত প্রাধান্য দিবে স্বপ্নেও ধারণা করিনি। যদি কোনোভাবে আমাকে তোমার সত্যিকার অনুভূতির কথা জানাতে, হয়তো আমাদের গল্পটা অন্যরকম হলেও হতো। তোমাকে সেদিন আমার কেবিনে ডেকে কিছু বলার সুযোগ করে দিলাম, কিন্তু তুমি আমাকে না চেনার ভান করলে। এরপর ওহির সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়। ওহি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করে, হয়তো কোনোভাবে তোমার ব্যাপারটা ধরতে পেরেছিল। রোদেলা বিস্ময় নিয়ে বলে, তার মানে সেদিন হাতের ঝিল আপনার সাথে হওয়া কাকতালীয় কিছু নয়, সব প্রি প্ল্যান ছিল? অনেকটা তেমনই। ওহির থেকে যতটা জানতে পারি তাতে বুঝতে পারি যে তোমার পক্ষে এই জীবনে আর কারো মায়া জড়ানো সম্ভব না। এতগুলো বছর একটা মানুষকে না দেখে না ছুঁয়ে কথা না বলে শুধু অনুভব করে এতটা ভালোবেসে গেছো। নিজের সবটা উজাড় করে তাকে নিয়ে কল্পনার শহর সাজিয়েছো। তাকে পাবে কি পাবে না এমন হাজারো অনিশ্চয়তা জেনেও তার প্রতি তোমার অনুভূতির বিন্দুমাত্র নড়চড় হয়নি, ভবিষ্যতেও হবে না। তুমি এত পাগল কেন? কেন জানো রোদেলা, সেদিন ওহির থেকে সব শুনে তীব্র আত্মগ্লানিতে ডুবে যাই। দিন রাত ঘুমাতে পারি না, কোনো কাজ করতে পারি না, শুধু বুকের ভিতর ক্ষততে জ্বালা পোড়া করে। এই শহরে কেউ একজন প্রতিটা সেকেন্ড আমার কথা ভাবে, আমায় নিয়ে স্বপ্ন সাজায়, আমার নামে শ্বাস নেয়, নিঃশ্বাস ফেলে, যা আমায় প্রচণ্ড পীড়া দেয়। নিজেকে ক্ষুদ্র অস্তিত্বহীন মনে হয়। কিন্তু আমি তো এতদিন দিব্যি ভালো ছিলাম। ছিত্তিমার শোক কাটিয়ে উঠেছিলাম অনেক আগে। তার সাথে কাটানো অতীত অল্প সময়ের স্মৃতি ও সময়ের নিষ্ঠুরতার কাছে হার মেনে ফিকে হয়ে গেছে। আমি তো সিনজাকে নিয়ে, বাবাকে নিয়ে হাসি তামাশার দিন কাটিয়ে দিচ্ছিলাম। এই তো বেশ ছিলাম। এই জীবনে আর কারো হাত ধরার ইচ্ছেও মরে গেছিল। কিন্তু এই তুমি আমার রাতের ঘুম কেড়ে নিলে, নতুন করে তীব্র মানসিক যন্ত্রণার কারণ হলে। সব সময় তোমার কষ্টে মনে অপরাধবোধের সৃষ্টি হয়। ঘুমাতে পারি না, কাজ করতে পারি না, খেতে পারি না। কি একটা বাজে অবস্থা। নিজের অপরাধ বোধ থেকে মুক্তির জন্য ছিত্তিমার শেষ আবদার পূরণের কথা ভাবলাম। ছিত্তিমার মৃত্যুর আগে আমার হাত আঁকড়ে বলেছিল, এই পৃথিবীর কেউ একজন আপনাকে আমার থেকে বেশি ভালোবাসে। যদি কখনো তার সামনাসামনি হন, তাকে গ্রহণ করে নিন। আপনি তার হাতটা না ধরলেও আপনার হাতটা তাকে ধরতে দিয়েন। এখন বুঝতে পারছি ছিত্তিমা তোমার কথা বলেছে। মৃত্যুর আগে মানুষ দিব্য শক্তি লাভ করে না জানি না, হয়তো ভবিষ্যৎ দেখতে পারে। তবে এটুকু জানি যে ছিত্তিমা তোমার কথা বলেছে। রোদেলা নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তার প্রত্যুত্তর দেওয়ার শক্তিটুকু নেই যেন। সাদিত তার মুখ পানে চেয়ে বলে, তুমি যদি অন্য কাউকে নিয়ে সুখী হতে তাহলে আমার আফসোস থাকতো না। কিন্তু আমি জানি তুমি আমাকে না পেলে চিরকুমারী থেকে যাবে, আর কোনো পুরুষের গলায় বরমাল্য দিবে না, যেটা আমার জন্য আরও যন্ত্রণাদায়ক। রোদেলা, আমি সিনজাকে আঁকড়ে ধরে বাকি জীবনটা পাড়ি দিতে পারবো, কিন্তু তুমি অবিবাহিত একটা মেয়ে। একাকী জীবন যদি হাঁপিয়ে উঠবে। একা একা জীবন নামক দুর্গম জার্নিটা সমাপ্ত করতে পারবে না। প্রতি পদে পদে বিপদ আর লাঞ্ছিত হবে। একটা সময় তুমি চরম নিঃসঙ্গতায় নিমজ্জিত হবে। জীবন নাম ট্র্যাকটা পাড়ি দিতে তোমার পাশে কাউকে প্রয়োজন যে তোমার দুঃখ বুক পেতে নেবে, নিজের জীবন বাজি রেখে তোমার সব বিপদ থেকে প্রোটেক্ট করবে, তোমার ভরসা দিয়ে আগলে রাখবে। রোদেলা, আমি আমার জন্য নয়, তোমার জন্য তোমার পাশে থাকতে চাই। সিনজার জন্য নয়, তোমার জন্য তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াতে চাই। আমার হাত ধরার অধিকার তোমায় দিলাম, তুমি কি আমার হাত ধরবে? রোদেলা কান্না করছে। সে উঠে গিয়ে রেলিং চেপে দাঁড়ালো, দৃষ্টি প্রসন্ন করে সামনের অন্ধকারে যেন কিছু একটা হাতড়ে বেড়াচ্ছে। সাদিত একটা দীর্ঘশ্বাস ফেলে কবিতার লাইন বলা শুরু করলো। তুমি যাবতীয় দুঃখকে ছুঁড়ে দাও, আমি বুক পেতে নেব, বুক ভাঙবে না। দুয়ার বন্ধ করলে আমি ফিরে যাব নির্বিকার, অস্বীকার করো মেনে নেব। অ্যালবামে স্মৃতি নেই বলে আদৌ দুঃখ করি না। সোনালি নিঃসঙ্গতায় আমার বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয়। ব্যথা দাও, বুকে রাখবো, ব্যথায় ভাঙবে না বুক, বুকে ব্যথা আছে। রোদেলা কোনো প্রতিক্রিয়া করল না। সে নিঃশব্দে কান্না করছে, যা সাদিতের বুঝতে অসুবিধা হলো না। সে উঠে গিয়ে রোদেলার থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে রেলিং ঘেঁষে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, রোদেলা, আমার গল্পের পরিশিষ্টে হয়তো তুমি আছো বলেই ছিত্তিমা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমি তোমাকে নিয়ে নতুন করে গল্প সাজাতে চাই। তুমি কি তোমার গল্পের পরিশিষ্ট আমায় নিয়ে রচনা করবে? তোমার গল্পের পরিশিষ্টে আমায় স্থান দিবে? রোদেলা শব্দ করে কেঁদে উঠল, দু হাতে শক্ত করে রেলিং চেপে ধরল। এতক্ষণে সাদিতের মুখে হাসি ফুটে উঠল। রোদেলার মতো একটা স্ট্রং একটা মেয়ে কত ছেলে মানুষই কাজ করে। সে শার্টটা টেনে টুনে ঠিক করলো, কয়েক পা এগিয়ে গিয়ে রোদেলার কাছাকাছি দাঁড়ালো। মনে মনে গুনগুন করে বলল, মন গড়া অভিযোগ জানি ভুলে যাবি তুই। কাছে এসে আলতো করে যদি তোর হাতটা ছুঁই। সাদিত ডান হাত বাড়িয়ে চট করে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নরম গলায় বলল, এত অভিমান আমার উপর রোদ?
আমি তো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। রোদেলা আর পারল না। নিজের সব অভিমানের গোড়ায় জল ঢেলে ডান হাতে সাদিদের হাতটা শক্ত করে চেপে ধরল। যত ঝড় ঝঞ্ঝা আসুক কখনো এই হাত ছাড়বে না। এই হাতটা যে তার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, তার অনেক সাধনার ফল। মাঝরাতে দরজার উপর ধুমধাম করাঘাতে ঘুম ভেঙে গেল রোদ্দুরের। কপাল কুঁচকে এপাশ ওপাশ হয়ে চারপাশে হাতড়ে ফোন খুঁজল। বালিশের চিপায় পেয়ে গেল। রাত 3:21। এত রাতে আবার কে দরজা ধাক্কায়? যার ইচ্ছে সে ধাক্কাতে থাকুক, ক্লান্ত হয়ে থেমে যাবে। রোদ্দুর উল্টো ঘুরে আবার চোখ বন্ধ করলো। সঙ্গে সঙ্গে তার কানে অহির গলা ভেসে আসলো। মৃদু সুরে বারবার বলছে, রোদ্দুর ভাই, রোদ্দুর ভাই, দরজা খুলুন। স্প্রিংয়ের মতো ত্বরিত গতিতে উঠে বসলো রোদ্দুর। অজান্তে এত রাতে কেন তাকে ডাকছে সে এক দৌড়ে দরজা খুলে দেখে ওহি দাঁড়িয়ে আছে। ব্রুকুসকে তাকাতেই ওহি তাচ্ছিল্যে সুরে বলল, বাবা আপনার ঘুম? সে কখন থেকে ডাকছি। তুই দেখলি না তো কত রাতে ঘুমিয়েছি? ছাগলের মতো তাও ডাকছিস কেন? কি এমন দরকারি কথা যা রাত 3টে ঘুম ভাঙিয়ে বলতে হবে? সকালে বললে হতো না? না হতো না। অজান্তা কি বলবি? উগরে ফেল তাড়াতাড়ি। বাসার কেউ দেখলে আজ রাতেই বিয়ে পড়িয়ে দেবে। খালামুনি তো আপনাকে ডাকতে পাঠালো। সে কি? কেন? আমাদের দুজনকে আজ রাতে বিয়ে দিয়ে দিবে। রোদ্দুর বিরক্ত গলা বলল, অজান্তা এত রাতে ঘুম থেকে টেনে উঠিয়ে এসব কোন ধরনের পাগলামি করছিস? থাপ্পড় চিনস? যা রুমে যা। রোদ্দুর দরজা বন্ধ করতে নিতে ওহি বাধা দিল। হাস্যজ্জ্বল মুখে বলল, ড্রয়িং রুমে আপনাকে ডাকছে মশাই। সবাই ড্রয়িং রুমে। খালামণির মাথায় আইস ব্যাগ চেপে আছে কুটি। তার মাথা গরম হয়ে গেছে। সে কি? মায়ের আবার কি হলো? কারণ সাদিদ ভাই এত রাতে নিজের বাসা থেকে গাড়ি ড্রাইভ করে এখানে এসেছে। ড্রয়িং রুমে বসে আছে এখন। সেটা দেখেই খালামণির মাথা গরম হয়ে গেছে। রাত 8টার সময় না গেল? আজ মাত্র দুজনের বিয়ে ঠিক হলো, আর আজ রাতে এসে হাজির। চল নিচে যাই তো। রোদু রোহিকে সাথে করে নিচে নামে। নিচে মোটামুটি একটা জটলা। সাদিদ সোফার মাঝে বসে আছে। তার একপাশে মুজিবুর রহমান আর একপাশে ফজিলা খালা। শাহিনুর বসে আছে সাদিতের মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে সাদিতের দিকে চেয়ে আছে। তার মাথায় আইস ব্যাগ ধরে কুটি বিস্ফোরিত নয়নে সব অবলোকন করছে। রোদুর চারপাশে তাকিয়ে রোদিলাকে কোথাও দেখতে পেল না। সে বলল, রোদ আপু কই? কুটি গিয়ে আপুকে ডেকে আনতো। কুটি থাক, অজান্তা যা।